মানবিক বিভাগের সকল শিক্ষার্থীকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পৌরনীতি ও সুশাসনের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়, বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। তো আজকের ভিডিওটাকে মোটামুটি 7টি অংশে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে পাঠ্যসূচি, তারপরে রয়েছে সম্পূর্ণ অধ্যায় রিভিশন, সংখ্যাবাচক টিপস কিছু দেয়া আছে তোমাদের জন্য, জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে 7টি, এবং খননে অনুধাবনে আছে 4টি প্রশ্ন মাত্র। একদম বেছে বেছে যেগুলো সবচেয়ে জরুরি সেগুলোই রাখা হয়েছে এখানে। আর তার সাথে আছে প্রয়োগ 15টি, প্রয়োগ উচ্চতর দক্ষতা মিলিয়ে 15টি। আর T20 এমসিকিউ অর্থাৎ টপ 20 যে এমসিকিউ আছে সেগুলো নিয়ে সাজানো আছে একটি তোমাদের জন্য পরীক্ষা দেওয়ার ব্যবস্থা। তো তোমরা চাইলে লিঙ্কে ক্লিক করে, আমি চাইবো যে প্রত্যেকেই অংশগ্রহণ করবে। তো শুরু করা যাক। প্রথমে আসি পাঠ্যসূচি। আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের পাঠ্যসূচি এতে রয়েছে, যেহেতু অধ্যায় বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো, তাই সরকারের 3টি বিভাগ রয়েছে। এই অধ্যায়েও মোটামুটি 3টি ভাগেই ভাগ করা যায়। তো প্রথমে আছে জাতীয় সংসদ, যেটাকে আইন বিভাগ, সরকারের আইন বিভাগ বলা হয়। তারপরে শাসন বিভাগ, তারপরে বিচার বিভাগ, এবং তার সাথে প্রশাসনিক কাঠামো যুক্ত। তো সচিবালয়ের গঠন, কার্যাবলী, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং মাঠ প্রশাসনের সাথে কেন্দ্রীয় প্রশাসনের যে সম্পর্কটা, সেটি নিয়ে মূলত এই অধ্যায়ে আলোচনা। আর তাছাড়া জাতীয় সংসদের গঠন, কিভাবে গঠিত হয়, কার্যাবলীগুলো কি, সংসদ সদস্য কিভাবে হওয়া যায়, যোগ্যতা অযোগ্যতা, এবং শাসন বিভাগে জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে এই অধ্যায়ে আলোচনা আছে। তার সাথে শাসন বিভাগের গঠন, অর্থাৎ প্রধানমন্ত্রী পদমর্যাদা, তার পদমর্যাদা কি, কার্যাবলীগুলো নিয়ে আলোচনা আছে। মন্ত্রী পরিষদের গঠন, কার্যাবলী, পদমর্যাদা, ক্ষমতা, কার্যাবলী নিয়ে আলোচনা আছে। এবং তার শেষে বাংলাদেশের বিচার বিভাগ যেভাবে গঠিত, এর গঠন নিয়ে আলোচনা করা আছে। তো এই অধ্যায় মূলত এর বাইরে আর কিছু নাই, গুরুত্বপূর্ণ জিনিস এগুলোই। আহ পাঠ্যসূচিটি সম্পর্কে আমাদের আলোচনা শেষ। এখন আমরা আসি বরাবরের মতোই সম্পূর্ণ অধ্যায় রিভিশন। এখানেও আগের মতোই 3টি ছোট ছোট অনুচ্ছেদে ভাগ করা হয়েছে। সম্পূর্ণ অধ্যায়ের সকল এমসিকিউ গুলোকে একদম অনেকটা গল্পের মতো একবার পড়ে নিলেই হচ্ছে। আশা করি এগুলো তোমরা দেখে নিবে। তারপরে আসি হচ্ছে সংখ্যাবাচক টিপস কিছু, যেগুলো আমি ক্লাসে ম্যাক্সিমাম সময় তোমাদের পড়িয়ে থাকি এবং তোমাদের স্মরণ শক্তি যাচাইয়ের জন্য মাঝে মাঝে আমি এই প্রশ্নগুলো করে থাকি। তো সংখ্যাবাচক টিপস দেওয়া আছে। তারপরে যেখানে সংখ্যা শুরুতে ছোট থেকে একদম বড়তে, প্রথমে আছে 5 বছর, সংসদের মেয়াদ 5 বছর, প্রধানমন্ত্রীর মেয়াদ, তারপরে একজন এমপির মেয়াদ। এই মেয়াদগুলো 5 বছর নির্দিষ্ট। আবার যদি বলা যায় কত বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়, তো বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনও কিন্তু 5 বছর পর পরই অনুষ্ঠিত হয়। আর বিচার বিভাগীয় স্বাধীনতা, আমরা জানি ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে একটি বিষয় আছে, যে সরকারের একটি বিভাগ আর একটি বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। তো এই বাংলাদেশের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নিশ্চিত করা হয়েছে 22 নং অনুচ্ছেদের মধ্য দিয়ে। আর একটি বিষয় তোমাদের জানিয়ে রাখি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির জনক হচ্ছে মন্টেস্কু। আর ক্ষমতা স্বতন্ত্রীকরণের অপর নাম হচ্ছে ক্ষমতা পৃথকীকরণ, আর কি ক্ষমতা আলাদা করা, এক বিভাগ আর এক বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। ঠিক আছে। তারপরে 25 বছর একজন এমপি হওয়ার বয়স, 35 রাষ্ট্রপতির বয়স, 50 জন মহিলা সংরক্ষিত আসন রয়েছে 50টি, আর কোরাম হয় 60 জনে। কোরাম সম্পর্কে ক্লাসে একদম বিস্তারিত আলোচনা করেছি তোমাদের সাথে, তাই এখানে আর নতুন করে কিছু বলবো না। তার সাথে আছে 67 বছর, একজন বিচারক অবসরে যাবে আহ, তার 67 বছর বয়স হয়ে গেলে। তারপরে 90 দিন, 90 দিনের মধ্যে একজন সংসদ সদস্যকে শপথ গ্রহণ করতে হবে, এবং 90 দিন এর বেশি যদি কোনো সংসদ সদস্য তার স্পিকারের অনুমতি ব্যতীত সংসদের বাইরে থাকে, তাহলে তার কিন্তু সংসদ সদস্য পদ হারায়। আরো কিছু বিষয় আছে, যেমন ফ্লোর ক্রসিং করা, একজন সংসদ সদস্য তার দলের বিপক্ষে গিয়ে ভোট দিতে পারবে না, এটাও একটি বিষয়। তাহলেও তার সংসদ সদস্য পদ সে হারায়। তারপরে আছে 300 জন, 300 জন সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়, অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোটে 300 আসনে যে নির্বাচনের কথা বলি না আমরা, সেই 300 আসনে 3 জন এমপি নির্বাচিত হন। তারপরে 350, বাংলাদেশের মোট সংসদ সদস্য রয়েছে 350 জন। এই আরেকটি বিষয় আছে সাথে জোড়া লাগানো, সেটা হচ্ছে টেকনোক্র্যাট মন্ত্রী সীমা। টেকনোক্র্যাট মন্ত্রী সর্বোচ্চ হতে পারে 10 ভাগের 1 ভাগ।
তো মন্ত্রিসভায় সর্বোচ্চ 10 ভাগের 1 ভাগ, যদি মনে করি যে 50টি মন্ত্রণালয় রয়েছে, তাহলে 50টি মন্ত্রণালয়ের জন্য আমাদের 5টি, সর্বোচ্চ পাঁচজনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া যাবে, এর বেশি নয়। টেকনোক্র্যাট মন্ত্রী সম্পর্কে যাদের ধারণা নেই তাদেরকে বলে রাখি, টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছে সংসদ সদস্য বহির্ভূত মন্ত্রী, অর্থাৎ বাইরে থেকে বিশেষজ্ঞদের মন্ত্রিসভায় নিয়ে আসা, যারা ওই বিষয়ে পারদর্শী। তোমরা জানো যে একজন এমপি হওয়ার জন্য শিক্ষাগত কোনো যোগ্যতার প্রয়োজন নেই, তাই কোনো মন্ত্রীকে, একজন সংসদ সদস্যকে যদি মন্ত্রিত্ব দেওয়া হয়, তার ওই বিষয়ে পারদর্শিতা না থাকাটাই স্বাভাবিক। তো পারদর্শী কাউকে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে সেক্ষেত্রে সেই মন্ত্রণালয়টা সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং সেটি দেশের ভালো কাজে আসবে। তাই সংসদ সদস্যের বাইরে থেকে প্রয়োজন হলে 10 ভাগের 1 ভাগ, অর্থাৎ যদি 50টি মন্ত্রণালয় হয় নর্মালি, সহজ হিসাবে যদি ধরি আমরা 50টি মন্ত্রণালয়, তাহলে সর্বোচ্চ 5জনকে বাইরে থেকে নিয়োগ দেওয়া যাবে। একটি মন্ত্রিসভায় সব মন্ত্রী সংসদ সদস্যের বাইরে নিয়োগ দেওয়া যাবে না। তো এটার সীমা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। তারপরে জ্ঞানমূলক প্রশ্ন আছে 7টি, এটি তোমরা দেখে নিবে, এটি নিয়ে নতুন করে কিছু বলার নাই। তারপরে অনুধাবন বরাবরের মতোই 2টি অংশে ভাগ করা আছে, মূল ভাব এবং ব্যাখ্যা। তোমরা এখান থেকে দেখে নিবে, সব কোরাম সংজ্ঞা যেখানে যতটুকু প্রয়োজন অতটুকু দেওয়া আছে আর কি। তারপরে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা বরাবরের মতোই ভাগ করা আছে 5টি পয়েন্ট, এবং সবশেষে উক্তি দেওয়া আছে। উক্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ, চাইলে উক্তিগুলো শুরুতেও লিখতে পারো, শেষেও লিখতে পারো, তবে মনে হয় শেষে লেখাটা একটু বেশি এফেক্টিভ, কারণ একজন টিচার খাতার একদম শেষে, প্রশ্নের শেষে দেখে টিক চিহ্ন দিয়ে তারপর এখানে তোমাকে মার্ক দিবে যে কত মার্ক পাবা। তাই শেষে যদি একটি উক্তি থাকে তাহলে ভালো ইমপ্রেশন পড়বে খাতায় আর কি। এই আর কি আমাদের রয়েছে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা পর্যন্ত। আর আমাদের যে সম্পূর্ণ অধ্যায় রিভিশন, সংখ্যাবাচক টিপস, তারপরে ক নং প্রশ্ন, গ ঘ সব চলে গেছে। এখন বাকি আছে শুধু T20 অর্থাৎ টপ 20 MCQ। এটি তোমরা প্র্যাকটিস করবে, নিচে একটি লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও, সেখান থেকে ঢুকে নিজের রোল এবং বিভাগ সিলেক্ট করে, একাদশ কি দ্বাদশ সেটা সিলেক্ট করে তোমরা সবাই অংশগ্রহণ করবে পরীক্ষায়। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিনে আরো কোনো বিষয়ে বা কোন অধ্যায় নিয়ে আলোচনা করা যায় সে বিষয়ে চাইলে কমেন্ট করতে পারো। আর কোনো বিষয়ে অজানা থাকলে বা কোনো বিষয়ের জ্ঞান অস্পষ্ট মনে হলে তোমার কাছে, বা ঝামেলা মনে হলে তুমি সেটাও আমাকে জানাতে পারো। ঠিক আছে, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।